ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকের দিনের আরেকটা ব্রেকিং নিউজ, যেখানে অলরেডি কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করেছি। কি ব্রেকিং নিউজ? ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা। আজকে 12 তারিখ। ইন্ডিয়ার পাশাপাশি কিন্তু ইউএসেরও ইনফ্লেশন ডেটা রিলিজ হওয়ার কথা ছিল, তো ডেটা চলে এসছে। তো চলুন দেখে নিই যে ইউএসের ইনফ্লেশন কি বলছে, যার ওপর কিন্তু ইউএসের মার্কেট ডিপেন্ড করছে। এবং ইউএসের মার্কেটে যদি ইনফ্লেশন কন্ট্রোলে থাকে তাহলে ফেড রেট কাটের চিন্তাভাবনা করতে পারে। ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েলজি কিন্তু ইনফ্লেশনকে নিয়েই বেশি চিন্তা দেখিয়েছিল, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে কাজ করছে ট্যারিফকে নিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইনফ্লেশন বাড়ার কথা তিনি ভাবছেন বা বলেছেন, যার জন্য রেট কাটের কথা কিন্তু তিনি বলেছেন যে কি এবার একবার হতে পারে। তো চলুন দেখে নিই যে ইনফ্লেশন কি বলছে ইউএসের। ইউনাইটেড স্টেটের সিপিআই ইনফ্লেশন ডেটা জাস্ট কিছুক্ষণ আগে এসছে। দেখুন 12ই ফেব্রুয়ারি, আজকের দিনে রিলিজ হওয়ার কথা ছিল। প্রিভিয়াস কত ছিল? 2.9, এক্সপেক্টেড 2.9 ছিল, এসছে কত? 3%। ভালো হলো কি খারাপ হলো? অবভিয়াসলি খারাপ হলো, কারণ যেটা এক্সপেকটেশন ছিল 2.9, তার থেকে বেশি এসছে 3%। দেখুন, দেখলে দেখা যাবে যে জানুয়ারির ইনফ্লেশন, যেটা জানুয়ারিতে এসেছিলো ইনফ্লেশন, যেটা ডিসেম্বরের ইনফ্লেশন, সেটা 2.9 ছিল, 2.9ই এসছে। নভেম্বরের ইনফ্লেশন, যেটা ডিসেম্বরে এসেছিলো 2.7 এক্সপেক্ট করা হয়েছিল, 2.7ই এসছে। যেটা অক্টোবরের ইনফ্লেশন 2.6 এক্সপেক্ট করা হয়েছিল, 2.6ই এসছে। তো স্যার ইনফ্লেশন কন্ট্রোলে ছিল, এবার দেখলে দেখাবে ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলের সামান্য বাইরে গেছে। তো চলুন দেখে নিই সেখানে ডাউ কি বলছে, অর্থাৎ ইউএসের মার্কেট কি বলছে। জাস্ট কিছুক্ষণ আগে ইউএসের ইনফ্লেশন ডেটা এসছে, তো ডাউ জোনসের ফিউচারকে দেখলে দেখা যাবে, দেখুন ফিউচার প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। ইউএসের মার্কেট এখনও ওপেন হয়নি, যার জন্য আমরা কিন্তু ফিউচারটাকে দেখছি। আমরা যদি ন্যাসডাকের ফিউচারকে দেখি, ন্যাসডাকের ফিউচারকেও দেখলে দেখা যাবে ন্যাসডাকের ফিউচারও কিন্তু 1%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তাহলে এই ইনফ্লেশন ডেটাটা কিন্তু বলতে পারেন যে ইউএসের মার্কেট পজিটিভলি নেয়নি, সেটা না নেওয়ারই কথা ছিল। দেখুন, দেখলে দেখা যাবে আলোচনা করতে করতে কিন্তু 1%-এর ওপরে চলে গেছে। দেখুন ফুটসি, অর্থাৎ ইউকের মার্কেট দেখলে দেখা যাবে শার্পলি একটা কিন্তু গিরাওয়াট দেখা গেছে, কারণ জাস্ট কিছুক্ষণ আগে ইনফ্লেশন ডেটা কিন্তু রিলিজ হয়েছে ইউএসের ইনফ্লেশন ডেটা কিন্তু ইউকের কেন মার্কেট পড়ছে। দেখুন স্যার, আমি সবসময় আপনাদের বলি যে ইউএস হচ্ছে ওয়ার্ল্ডের একটা বিগেস্ট অর্থনীতি, যেখানে $29 ট্রিলিয়ন হচ্ছে অর্থনীতি, সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তো ইউএসএ যদি কিছু হয় সারা ওয়ার্ল্ডে কিন্তু তার ইম্প্যাক্ট দেখা যাবে। আমরা অনলি ফর 3.9 সামথিং কুছ হচ্ছে ট্রিলিয়ন ইকোনমি, 3.9, আর কোথায় 29, ভাবতে পারছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউএসএ কিছু হওয়া মানে কিন্তু ওয়ার্ল্ডেও সেটার ইম্প্যাক্ট দেখা যাবে। তো দেখলে দেখা যাবে কিছুটা রিকভারিও দেখা গেছে, এখন প্রায় ফ্ল্যাট টাইপ মতন দেখাচ্ছে ইউকে। ড্যাক্সকে দেখলে দেখা যাবে, অর্থাৎ জার্মানির মার্কেট 0.25% ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো ড্যাক্সকেও দেখলে দেখা যাবে, দেখুন একটা শার্পলি গিরাওয়াট কিন্তু জার্মানির মার্কেটেও দেখা গেছে, কারণ ইউএসের ইনফ্লেশন। ফাইন্যান্স জগতের একটা দিগ্গজ কোম্পানি মুথুট ফাইন্যান্স, কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লাস্ট 1-1.5 বছরে ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা যদি মেন কাজ বলেন তাহলে মেন কাজ হচ্ছে কোম্পানিটার গোল্ড লোন প্রোভাইড করা, যেখানে এই কোম্পানিটা গোল্ডের এগেনস্টে লোন দেয়। তো এই কোম্পানিটার বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে, বাড়ার পেছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে গোল্ডের দাম বাড়া। আপনার কাছে 10 গ্রাম সোনা আছে, 10 গ্রাম সোনার দাম আগে ছিল 40,000, তারপর 50,000, 60,000, এখন সেটা 80-র ওপরে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোল্ডের দাম বাড়ছে। আগে 10 গ্রাম সোনার বদলে 40,000 টাকা কোম্পানিটা লোন প্রোভাইড করতো, এখন সেটা ডবল হয়ে গেছে। তো কোম্পানির বিজনেস কিন্তু সেখানেই কন্টিনিউয়াসলি বাড়ছে, কারণ লোন যত ডিসবার্সমেন্ট হবে তত কোম্পানির ইনকাম বাড়বে, যেহেতু এনবিএফসি কোম্পানি। এবং তার পাশাপাশি এই কোম্পানিটা আদার্স লোনও প্রোভাইড করে, পার্সোনাল লোন বলুন, মর্গেজ লোন বলুন, আদার্স লোনও প্রোভাইড করে।
তো এখানে কোম্পানির বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, যার জন্য কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো কোম্পানিটার আজকের দিনেই Q3 রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কেমন করেছে। কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করার সাথে সাথে কিন্তু ফান্ড রাইজের অ্যাপ্রুভাল দিয়েছে। কত? 21,063.50 করোড়। কী করে, কিসের মাধ্যমে? রিনিউয়েবল নন কনভার্টেবল ডিভেঞ্চার, অর্থাৎ ডিভেঞ্চারের মাধ্যমে কোম্পানিটা কিন্তু ফান্ড রাইজের কথা বলছে। কত বলছে? ফান্ড 21,063.50 করোড়। তো এনবিএফসি কোম্পানিগুলোর মেন রিকোয়ারমেন্ট কি? ফান্ড। যত ফান্ড আসবে তত তারা সেটাকে কাজে লাগাতে পারবে এবং কোম্পানির বিজনেস বাড়বে। তো কোম্পানি তার বিজনেসের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু ফান্ড রাইজের কথা বলছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। চলুন সিকোয়েন্স দেখে নিই। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে ডিসেম্বর 23, এক বছর আগে সেপ্টেম্বর 24, আগের কোয়ার্টারে ডিসেম্বর 24, এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তার টোটাল রেভিনিউ, টোটাল ইনকামই দেখি। টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে 38,426 করোড়, মিলিয়ন। আগের কোয়ার্টারে 49,573 মিলিয়ন, এই কোয়ার্টারে 52,216 মিলিয়ন। তো দেখলে দেখা যাবে 38টা 52 হয়েছে এবং 49টা 52 হয়েছে। ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু জাম্প করেছে। এবার ইনকাম করতে গেলে খরচা তো হবেই। তো টোটাল এক্সপেন্সেস, তো এক্সপেন্সেস যদি কন্ট্রোল করতে পারে প্রফিট ভালো হবে। তো দেখলে দেখা যাবে এক্সপেন্সেস এক বছর আগে 23,083, আগের কোয়ার্টারে 31,556, এই কোয়ার্টারে 33,353। তো দেখলে দেখা যাবে ইনকাম বেড়েছে, তার সাথে কিন্তু খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। অপারেটিং প্রফিট তার নিচেই রয়েছে। দেখলে দেখা যায় 15,343 এক বছর আগে, আগের কোয়ার্টারে 18,017, এই কোয়ার্টারে 18,863। তো দেখলে দেখা যাবে ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে, কোয়ার্টারলিও ভালোই করেছে বলতে পারেন। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে মেন প্রফিট। তো প্রফিট ফর দ্য পিরিয়ড, যেই প্রফিটটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কি করেছে। এক বছর আগে 11,453, আগের কোয়ার্টারে 13,212, এই কোয়ার্টারে 13,915। তো 11,400টা 13,900 হয়েছে এবং 13,200টা 13,900 হয়েছে। তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে মেন প্রফিট, সেই প্রফিটও যথেষ্ট ভালো করেছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু রেজাল্ট ঠিকঠাক করেছে। যেখানে আর্নিং পার শেয়ার দেখলে দেখা যাবে 27.49, আগের কোয়ার্টারে 31.67, এই কোয়ার্টারে 35.36। এখানেও কিন্তু জাম্প দেখা গেছে ইয়ারলি কোয়ার্টারলি। স্বাভাবিক, যেরকমভাবে কোম্পানি প্রফিট করে সেভাবে কিন্তু কোম্পানির ইপিএসও শো হবে। স্যার, আইটিসির হোটেল বিজনেস আইটিসি থেকে জাস্ট কিছুদিন আগে কিন্তু আলাদা হয়েছে। তো হোটেল বিজনেস কিন্তু যথেষ্ট ভালো গ্রো করছে। তার জন্য আমরা দেখতে পারবো টাটার যে ইন্ডিয়ান হোটেল, সেই ইন্ডিয়ান হোটেল কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। দেশের মধ্যে তো অবশ্যই, দেশের বাইরেও কিন্তু ইন্ডিয়ান হোটেলের ভালো বিস্তার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হোটেল বিজনেস ভালো করতে পারে, কারণ ট্যুরিজম ভালো হচ্ছে। কারণ আমাদের দেশ এমন একটা দেশ যেখানে কিন্তু সব কিছু আছে, পাহাড় পর্বত জঙ্গল থেকে শুরু করে সমুদ্র মরুভূমি সব কিছু রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হোটেল বিজনেস ভালো করছে। তো জেফ্রিস ইন্ডিয়ান হোটেলকে নিয়ে কি বলছে? বুলিশ, এবং তারা বাই কল দিচ্ছে। 63% আপসাইড মুভমেন্টের কথা বলছে। টার্গেট কত দিচ্ছে? 280। আগে তারা 40% আপসাইড মুভমেন্টের কথা বলছিল এবং 240 টার্গেট দিয়েছিল, অবশ্যই বাই রেটিংও দিয়েছিল আগে। তো এখন কারেন্ট সিনারিও দেখে তারা কি বলছে? যে কারেন্ট সিনারিও দেখে কিন্তু তারা বলছে যে কারেন্ট মার্কেট প্রাইসে বা কারেন্ট লেভেল থেকে 63% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট আরও বাড়িয়েছে 280। কে বলছে? জেফ্রিস, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, আমি কিন্তু নই। তো আবারও বলবো স্যার, কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে বাই করব। আপনি আগে নিজে অ্যানালাইসিস করবেন, নিজে দেখবেন যে কোম্পানিটার ক্যাপাবিলিটি আছে নাকি, বা কোম্পানিটার বিজনেসে দম আছে নাকি। যদি আপনার মনে হয় যে ইন্ডিয়ার মধ্যে হোটেল বিজনেস ভালো চলবে, তাহলে এই কোম্পানিটা ভালো করতে পারে। আর যদি মনে হয় যে হোটেল বিজনেস ভালো চলবে না, তাহলে একবারও ভাববেন না। তো নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে বাই করবেন। ডিসক্লেমার অবশ্যই দিয়ে রাখবো, কোনো বাই রেকমেন্ডেশন নয়।
এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোকে কিন্তু আমি একটাও কোনো বাই রেকমেন্ডেশন দিইনি। ভালো কোম্পানি, নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন টোটালি নিজের ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।